সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি করোনাকালীন মহামারীতে সবাই ভালো আছো, ভালো থাকো এই কামনাই করি। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় থেকে প্রথম অধ্যায়ের প্রাণীজগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। আমাদের এই বিচিত্রময় প্রাণীজগতে রয়েছে অসংখ্য ছোট বড় প্রাণী। এই বিচিত্রময় প্রাণীজগতে আনুবীক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে রয়েছে বিশাল আকারের তিমি। প্রাণীর বিচিত্রতা নির্ভর করে পরিবেশের উপর। পরিবেশের ভিন্ন ভিন্ন বাসস্থানে প্রাণীর বৈচিত্র্য ভিন্ন হয়। কোনো কোনো প্রাণীর মেরুদণ্ড আছে, কোনো কোনো প্রাণীর মেরুদণ্ড নেই, আবার কোনো কোনো প্রাণীর স্থলে বাস করে, কোনো প্রাণী পানিতে বাস করে, আবার কোনো প্রাণী গাছে বাস করে। কোনো প্রাণী চলাফেরা করতে পারে না, আবার কোনো প্রাণী চলাফেরা করতে পারে। এই যে বিশাল প্রাণীজগৎ, এই বিশাল প্রাণীজগৎকে জানা অত্যন্ত কষ্টসাধ্য। এই বিশাল প্রাণীজগৎকে জানতে গেলে এর বিন্যাসকরণ প্রয়োজন। তাই সহজে সুশৃঙ্খলভাবে প্রাণীজগৎকে জানার জন্য যে বিন্যাসকরণ প্রয়োজন একে বলা হয় শ্রেণীবিন্যাস। অর্থাৎ জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে বলা হয় শ্রেণীবিন্যাস। তাহলে আমরা কি জানতে পারলাম? শ্রেণীবিন্যাস হচ্ছে জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। বর্তমান শ্রেণীবিন্যাসে অ্যারিস্টটল, জন রে ও ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন। কোনো জীবের বৈজ্ঞানিক নামের দুইটি অংশ বা দুইটি পদ বিশিষ্ট হয়। এই ধরনের নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। তাহলে দ্বিপদ নামকরণ কাকে বলে? দ্বিপদ নামকরণ জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুই পদবিশিষ্ট হয়। এই ধরনের নামকরণকে দ্বিপদ নামকরণ বলে। দ্বিপদ নামকরণ বলে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। এখানে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স।
এখানে হোমো হচ্ছে গণ আর সেপিয়েন্স হচ্ছে প্রজাতি। এই গণ ও প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের সর্বশেষ দুটি ধাপ। আমরা প্রাণীজগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানলাম। এখন আমরা জানব অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। বিশাল প্রাণী জগৎকে অ্যানিমেলিয়া জগতে স্থাপন করা হয়েছে। এই অ্যানিমেলিয়া জগৎকে আবার 9টি পর্বে ভাগ করা হয়েছে। অ্যানিমেলিয়া জগৎ। অ্যানিমেলিয়া জগৎ এই 9টি পর্বের মধ্যে প্রথম 8টি অমেরুদণ্ডী প্রাণীরা এর মধ্যে, আর শেষের যে পর্বটি সেই পর্বের প্রাণীরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। তাহলে আমি প্রথমে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস দেখাচ্ছি। প্রথম 8টি পর্বের মনে করো, পর্ব 1। পর্ব 1 হচ্ছে পরিফেরা। পরিফেরা। পর্ব 2 নিডারিয়া। নিডারিয়া। পর্ব 3 প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস। পর্ব 4 নেমাটোডা। নেমাটোডা। পর্ব 5 অ্যানিলিডা। অ্যানিলিডা। পর্ব 6 আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। পর্ব 7 মোলাস্কা। মোলাস্কা। পর্ব 8 একাইনোডার্মাটা। পর্ব 9 কর্ডাটা। পর্ব 9 কর্ডাটা। মনে করো এই যে প্রথম 8টি পর্ব, এটা হচ্ছে এই পর্বের প্রাণীরা হচ্ছে অমেরুদণ্ডী। অমেরুদণ্ডী। আর বাকি যে এক পর্ব, এটা হচ্ছে এই পর্বটা হচ্ছে মেরুদণ্ডী। মেরুদণ্ডী। এখন এই কর্ডাটা পর্বকে আবার 3টি উপপর্বে ভাগ করা হয়েছে। এই যে পর্ব কর্ডাটা
কর্ডাটাকে আবার তিনটি উপপর্বে ভাগ করা হয়েছে। এক, ইউরো কর্ডাটা। দুই, সেফালো কর্ডাটা। সেফালো কর্ডাটা। তিন, ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা উপপর্বকে আবার 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ভার্টিব্রাটা, উপপর্ব। এটাকে আবার 7টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক, সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা। দুই, কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস। তিন, অস্টিকথিস। অস্টিকথিস। চার, উভচর। উভচর। পাঁচ, সরীসৃপ। ছয়, পক্ষীকুল। পক্ষীকুল। সাত, স্তন্যপায়ী। স্তন্যপায়ী। আমরা প্রাণীজগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানলাম। এখন আমরা প্রাণীজগতে দুটি পর্ব নিয়ে আলোচনা করব। প্রাণীজগতের প্রথম দুটি পর্ব নিয়ে আলোচনা করব। পর্ব এক। পরিফেরা। স্বভাব ও বাসস্থান। এই পর্বে প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত। এই পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্র এদের দেখা যায়। পৃথিবীর সর্বত্র এদের দেখা যায়। এদের অধিকাংশই সামুদ্রিক। এদের অধিকাংশই সামুদ্রিক। তবে কিছু কিছু প্রজাতি স্বাদু পানিতে বাস করে। তবে কিছু কিছু প্রজাতি স্বাদু পানিতে বাস করে। পানিতে বাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। এরা সাধারণত
দলবদ্ধ হয়ে বসবাস করে। এই পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে: 1. সরলতম বহুকোষীয় প্রাণী। সরলতম বহুকোষীয় প্রাণী। দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্য প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না। উদাহরণ: স্পঞ্জিলা কাইফা। স্পঞ্জিলা কাইফা। এরপর আমরা পরিফেরা পর্বে কি বৈশিষ্ট্য পেলাম? সরলতম বহুকোষীয় প্রাণী, দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্য প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ, তন্ত্র থাকে না। উদাহরণ: স্পঞ্জিলা স্কাইফা। এখন আমরা পর্ব 2 নিরের সম্পর্কে আলোচনা করব। নিডারিয়া। এর
বাসস্থান ও স্বভাব বাসস্থান এই পর্বের প্রাণীদের পৃথিবীর সর্বত্র দেখা যায়। প্রাণীদের পৃথিবীর সর্বত্র দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। কিছু প্রজাতি খাল বিল, নদী, ঝর্ণাতে দেখা যায়। এদের কিছু প্রজাতি এককভাবে, কিছু প্রজাতি দলবদ্ধভাবে বসবাস করে। এই পর্বের প্রাণীরা এই পর্বটি ইতোপূর্বে সিলেন্ট্রাটা নামে পরিচিত ছিল। সিলেন্ট্রাটা নামে পরিচিত ছিল। নিরেই পর্বের বৈশিষ্ট্য এদের দেহ দুটি ভ্রূণীয়
কোষস্তর দ্বারা গঠিত। বাইরের স্তরটি বাইরের দিকের স্তরটি এক্টোডার্ম এবং ভিতরের স্তরটি এন্ডোডার্ম। 2 এর দেহ গহ্বরকে সিলেন্ট্রন বলে। এদের দেহ গহ্বরকে সিলেন্ট্রন বলে। এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। তিন, एक्टोडार्मे निडोब्लास्ट नामक বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো আত্মরক্ষা, শিকার ধরা ও চলনে অংশ নেয়। উদাহরণ হাইড্রা, ওভেলিয়া। নিরীহ পর্বের প্রাণীদের পৃথিবীর সর্বত্র দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, কিছু প্রজাতি খাল, বিল, নদী, ঝর্ণাতে দেখা যায়। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে বসবাস করে। এই পর্বটি ইতিপূর্বে সিলেন্ট্রাইডা নামে পরিচিত ছিল। এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। বাইরের দিকের স্তরটি এক্টোডার্ম এবং ভিতরের স্তরটি এন্ডোডার্ম। এদের দেহ গহ্বরকে সিলেন্ট্রন বলে। এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। একটোডার্মে নিডোব্লাস্ট নামক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো আত্মরক্ষা, শিকার ধরা ও চলনে অংশ নেয়। উদাহরণ হাইড্রা, ওভেলিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের যে পর্বগুলো আছে সেগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।